হ্যাঁ, খাদিমুল ভাই, আপনি তো মাদক মুক্ত হকার মুক্ত ঢাকা জজকোর্টকে তৈরি করেছেন, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করেছেন। আমার আপনার কাছে জানতে ইচ্ছা হয়, আপনি কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আপনার এত গুরুত্ব? আপনি একটু বলবেন। আপনি হকার মুক্ত মাদক মুক্ত পরিবেশ তৈরি করেছেন, ইট ইজ ভেরি গুড, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি আপনার এত গুরুত্ব কেন? দয়া করে একটু বলুন। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে প্রথমে যদি আমরা ইসলামের দিকে তাকাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে পৃথিবীটা কি হয় আপনি বুঝতেই পারছেন। আপনি কি ভুলে গেছেন, আমরা কি ভুলে গেছি যে এই যে 19, 20, 21 এই 3 বছর দীর্ঘ একটা প্যান্ডামিক কোভিড-19 গেল। এই কোভিড-19 এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই আপনার এই যে আমরা এগুলো মেনটেনেন্স করতে পারি না, এই বিধায় কিন্তু আমরা এই এরকম বিভিন্ন জটিল সংক্রামক অসুখ বিসুখে আমরা ভুগতেছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা মানুষের একটা মন প্রফুল্ল থাকে, তারপর পরিবেশ ভালো থাকে। ধরুন মনে করেন আমি যে জায়গা আছি কাঠের পুল জায়গাটি আমি প্রায় দেখি ময়লা আবর্জনায় যুক্ত। এই ময়লা আবর্জনাগুলো একসময় কি হচ্ছে, গিয়ে একসময় যে আমাদের যে নালাগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, আমরা অনেকে সেগুলোতে ফেলে দিচ্ছি ময়লা আবর্জনা ইচ্ছা করতে। তারপরে এই যে আপনার চিপসের প্যাকেট, পানীয় যাতে বোতলগুলো আমরা ইচ্ছা অবহেলা জন্য আমরা ফেলে দিচ্ছি। আমরা আসলে এটা তাকাচ্ছি না, কিন্তু এটা ফেলে দিয়ে যে কি সমস্যা হচ্ছে এটা কি কেউ বুঝতে পারতেছে? এই যে ড্রেনে ফেলে দিল, এটা ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো, ব্লক তৈরি হলো। এই ব্লক তৈরি হওয়ার কারণে জলাবদ্ধতা হলো, পানিগুলো নিষ্কাশন হতে পারতেছে না। এগুলো কি আসলে কি পুরোপুরি শুধু সরকারই করবে, সিটি কর্পোরেশনের দায়িত্ব না, আমাদের নাগরিকের দায়িত্ব? আমার এই বিবেকগুলো, আমি যে সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে এগুলো বিবেকগুলো নাড়া দেয় যে রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে যেখানে আছে, যে অফিসে থাকবে সেই জায়গাটি পরিচ্ছন্ন রাখা। আমি এইখানে গ্রামে বসবাস করি, আমার এই গ্রামের এলাকাটি বসবাস করা, পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আপনার মন মানসিকতা ভালো থাকে, দেশের ইমেজ বৃদ্ধি পাবে। আপনি তাকিয়ে দেখুন বিশ্বের উন্নত দেশগুলোতে, তার মধ্যে এই যে জাপান পরিপাটির দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, তারপর ইউকে যুক্তরাজ্য, আপনার দেখবেন ওই যে দুবাই, আবুধাবি, সৌদি আরব, ভারত, চীন, রাশিয়া, এসব যে উন্নত কান্ট্রিগুলো আছে, আপনি দেখেন তো ওইসব দেশগুলোতে কি ময়লা আবর্জনা পড়ে থাকে যত্রতত্র? কিন্তু আমরা এই বিষয়গুলো হয়তো অনেকে সাধারণ ছোট করে দেখছেন, কিন্তু আমি না, আমি এটিকে বড়ভাবে দেখছি। কারণ একটা রাস্তায় একটা যদি ফরেনার যায়, আজকে একজন ফরেনার টুরিস্ট যদি যায় এদিক দিয়ে, এই রাস্তাটা যদি ময়লা থাকে, সে আমাদের দেশ সম্পর্কে কিন্তু খারাপ ধারণা নিয়ে যাবে, ভালো ধারণা সে নিয়ে যাবে। তো আমরা যদি পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কি দেশের না, সেই দেশের যে টুরিস্ট আসছিল উনি তার দেশে গিয়ে, আমেরিকা বা লন্ডন যেটাই হোক, সে দেশে গিয়ে তারা প্রশংসা করবে যে না, বাংলাদেশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, বাংলাদেশের মানুষ ভালো। তো এটাই হলো আমাদের উদ্দেশ্য। এক কথায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, হকার মুক্ত, ধূমপান মুক্ত, শৃঙ্খলা, এগুলোর দিকে আমি মনোনিবেশ করেছি। কারণ এগুলো সম্পূর্ণরূপে শতভাগ অরাজনৈতিক বিষয়, এগুলাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নাই। এগুলো সকলেই সমর্থন করবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের এগুলোর দায়িত্ব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, নিজেকে পরিপাটি করে রাখা, হকার মুক্ত, ধূমপান মুক্ত থাকা, প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান না করা, পরিবেশের সুরক্ষা বজায় রাখা। এই জন্য আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন ধন্যবাদ। বিষয়গুলো দিয়ে আপনার উত্তর সুন্দর, সাবলীল, আমরা বুঝতে পেরেছি। আপনি এই বাংলাদেশের অগণিত পরিবেশ নিয়ে কাজ করেন, পাশাপাশি কৃষকের যে ফসল, কৃষিক্ষেত, তার সম্পর্কে আপনি দেখেছি অনেক এপিসোড আপনি আপনার চ্যানেলে আপনি প্রচার করেছেন। এই যে বাংলাদেশের কৃষি এবং কৃষক, এদেরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? তাদের ভবিষ্যৎ বাংলাদেশ হিসেবে আপনি কেমন দেখতে চান? বাংলাদেশের কৃষক এর উন্নতির জন্য আপনার মনে হয় যে কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করলে কৃষিক্ষেত্রে বিপ্লব করতে পারে? দেখুন, যে আমি পাশাপাশি বললেন যে আমি কেন এই কৃষকদের দিকে মনোনিবেশ করেছি।
এই যে আজকে গ্রিন ব্যবস্থা, সবুজ ব্যবস্থা, পরিবেশ, এই পরিবেশগুলো কারা তৈরি করেছে? এই পরিবেশগুলো তৈরি করেছে আমাদের কঠোর পরিশ্রমী কৃষক ভাইরা। তো এদেরকে তো মূল্যায়ন করতে হবে, এদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এদের যে পণ্যটা তারা উৎপাদন করছে, সেই পণ্যটার যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, মূল্য দিতে হবে। হ্যাঁ, এই যে আজকে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে কৃষক ভাই সে টমেটোগুলো ঝুড়িগুলোতে তুলে তুলে সে বিক্রি করার জন্য রেডি করছে। তো আমার এই দৃশ্যটা দেখে আমি কিন্তু রাস্তা থেকে, রিক্সা থেকে নেমে আসলাম এবং এই টমেটো খেতে সরাসরি যে একজন কৃষক কিভাবে কত কষ্ট করে শ্রম দিয়ে, মেধা দিয়ে এই টমেটোগুলা আমাদের জন্য ফলিয়েছে। এই আমাদের সাধারণ মানুষ, এই কৃষক যদি না থাকতো আজকে আমি এই টমেটো কোথায় পাইতাম? তো এদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং এদের যারা যে পণ্যগুলো উৎপাদন করছে, সরকারের উচিত, কর্তৃপক্ষের উচিত যথাযথভাবে সরাসরি এই দামটা কৃষকদের কাছ থেকে ক্রয় করে, কারণ কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হলে কি দামটা ভালো পাবে, তখন কৃষক মূল্যায়িত হবে। আর যদি এর মাঝখানে যে দালাল, যারা মধ্যস্থতাকারী, যদি এরা থাকাতে এই যে অরিজিনাল প্রান্তিক যে কৃষক, তারা কিন্তু এই মূল্যায়নটা পাচ্ছে না, সঠিক মূল্যটা পাচ্ছে না দ্রব্যের। সুন্দর। এই জন্য আমি সরকারকে আহ্বান করব যে সরাসরি মাঠে গিয়ে সরকারের এজেন্ট হয়ে সরাসরি কৃষকের কাছ থেকে এসব পণ্য, সবজি বলেন, ধান বলেন, চাউল বলেন, ভুট্টা বলেন, এগুলো সরাসরি ক্রয় করলে আমার মনে হয় প্রান্তিক যে কৃষক আমাদের রয়েছে, এই প্রান্তিক কৃষক উপকৃত হবে এবং সঠিকভাবে মূল্যায়িত হবে। ধন্যবাদ। আপনার চিন্তাভাবনা অত্যন্ত সুদূর প্রসারী। আপনি একজন বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক বলে আমি মনে করি। আপনাকে তার একটি প্রশ্ন আমার থাকবে যে কৃষক এবং কৃষি, এক্ষেত্রে আপনি বৈজ্ঞানিকভাবে এটির প্রয়োগটা আপনি কেমন আশা করেন সরকারের কাছে? অবশ্যই আমাদের যেন উৎপাদন, কৃষক ভাইরা যেন ভালো মতো উৎপাদন করতে পারেন এবং আরও ভালো ভালো প্রজাতির বীজ বুননের মাধ্যমে যেন ভালো ভালো ফসল উৎপাদন করতে পারেন, তার জন্য আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে। এটা সত্য। বড় ধরনের গবেষণা কেন্দ্র তৈরি করতে হবে, কৃষি গবেষণা ক্ষেত্র অঞ্চল ওয়াইজ। এখন আমাদের ওইদিকে সাভারের ওদিকে বেশিরভাগ, গাজীপুরের ওদিকে বেশিরভাগ, এগুলো তো হলে হবে না। আমার এই কৃষক তো সাভার যেতে পারবে না। এখানে আছে আশেপাশে 5 কিলোমিটার মধ্যে একটা গবেষণা কেন্দ্র লাগবে কৃষি। তাহলে এই যে প্রান্তিক কৃষকগুলো রয়েছে, সহজেই অল্প সময়ের মধ্যে সেখানে ট্রেনিং, প্রশিক্ষণ গ্রহণ করে এবং তাদের যে কৃষি গবেষণা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে, প্রশিক্ষণ গ্রহণ করে এখানেই তারা সরাসরি উন্নত জাতের ফসল ফলাতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি ইতিপূর্বে দেখেছি আপনি বাংলাদেশের অনেক বড় কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়েছেন, সেখানে পরিদর্শন করেছেন। আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় যার পরিকল্পনা রয়েছে আমরা জানতে পেরেছি। আসলে আপনি কেন আছেন? আপনার কেন এত আগ্রহ? আপনি কি বাংলাদেশের কৃষকদের এবং এই সবুজ প্রকৃতি সম্পর্কে আপনার আসলে কেন এত মনের ইচ্ছা, বলবেন কি? অবশ্যই বলবো। দেখেন, এই আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম কায়েম করার জন্য এবং এই জমিনে কাজ করার জন্য। তো আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাষ্ট্রের জন্য সময় দেই, শুক্র শনি। অধিকাংশ সময় আমি 2 দিনেই এই আমার ইউটিউব চ্যানেলে কাজ করি। তো মাঝে মধ্যে আমি শুক্রবার আমার বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদে নামাজে যাই। আর এই যে আপনি বললেন যে এগুলা কেন করছেন, তো আমি কি করব? একজন মানুষ যখন অলস মস্তিষ্ক নিয়ে বাসায় বসে থাকবে, তখন কিন্তু সে বিভিন্ন খারাপ চিন্তাধারা তার ভিতরে তৈরি হবে। তো বিশেষ করে যারা কঠোর পরিশ্রমী, যারা কাজের মধ্যে ব্যস্ত থাকে, তারা কখনো অপরাধ, অন্যায় কাজে জড়িত থাকতে পারে না। আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে মানুষ ভালো থাকবে। পাশাপাশি আমার এই কাজের মাধ্যমে দেশের উন্নয়ন কিছুটা হলেও ত্বরান্বিত হচ্ছে এবং দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি। এবং আমি আমার অবস্থান এবং জায়গা থেকে, ক্ষমতা থেকে দেশকে কিছুটা হলেও আমি সেবা দিতে পারছি বলে আমি মনে করি। এটাই আমার তৃপ্তি। ধন্যবাদ। আসলে আপনার মতো যদি বাংলাদেশের প্রতিটি মানুষ, শিক্ষিত সমাজ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখব। আর সেই সুন্দর বাংলাদেশ নির্মাণে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন, এজন্য আমি একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশের একজন আইনজীবী হিসেবে আপনার অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি সত্যিকার্থে যে কাজ করে চলছেন, এই কাজের অবশ্যই আপনি মূল্যায়িত হবেন সরকারের কাছ থেকে, জাতির কাছ থেকে, এটা আমি আশা করি। এক সময় আপনি অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গিতে আপনি আসবেন এবং পুরস্কৃত হবেন, এটি আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমি আর একটু কথা বলতে চাই এখানে।
এই যে আজকে আপনি আমার চ্যানেলে কাজ করতে আসছেন, আমাকে সহযোগিতা করছেন, এই সহযোগিতার এই সূত্রপাত তো হইলো ঢাকা জজ কোর্ট থেকে। ঢাকা জজ কোর্টে আমি যখন নাজির পদে জয়েন করলাম 22শে ফেব্রুয়ারি 2023 সালে, তখন থেকে আমি মনোনিবেশ করি যে দীর্ঘদিনে ঢাকা জজ কোর্টে যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো আমি একমাত্র আপনাদের সমর্থন এবং কর্তৃপক্ষের নির্দেশে, হ্যাঁ, আমি কিন্তু সেই কাজগুলো, ঐতিহাসিক কাজগুলো করতে পেরেছিলাম ঢাকা জজ কোর্টে। দীর্ঘদিনের ময়লার ভাগাড় আপনারা দেখেছেন, যেখানে জঞ্জাল ছিল, ঝাড় জঙ্গল, দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিন, সেগুলো আমি অপসারণ করেছি আপনাদের সমর্থন নিয়ে। পাশাপাশি আমি যে ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কাজটি করেছিলাম, যে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণকে শতভাগ ধূমপান মুক্ত, হ্যাঁ, সেটা আমি করে ফেলেছিলাম আপনাদের সমর্থনে। কিন্তু আপনাদের এরকম কিছু বিজ্ঞ আইনজীবী, অধিকাংশ বিজ্ঞ আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতি, পুলিশ, আমাদের মাননীয় বিচারক বৃন্দ, আমার কিছু শুভাকাঙ্ক্ষী বৃন্দ, এদের কারণেই কিন্তু আমি ঢাকা জজ কোর্টকে যে চ্যালেঞ্জিং কাজটি ছিল, কঠোর শ্রমসাধ্য কাজ, 24 ঘন্টার জন্য পরিচ্ছন্ন রাখা এবং 24 ঘন্টার জন্য ধূমপান মুক্ত রাখা, সেই কাজটি একমাত্র আপনাদের এই বিজ্ঞ আইনজীবীদের সমর্থনেই করতে পেরেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।